শ্বশুর আমাকে বাড়ির ভিতরে একা পেয়ে এমন একটি কাজ করবে যেটা আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা সত্যিই শুনেছেন। আসলে আমি আমার শ্বশুরকে আমি আমার বাবার জায়গায় রেখেছিলাম। আমি ভাবতাম যে আমার বাবা কি আর আমার জামাইয়ের বাবা কি, আমার কাছে তো একই মনে হতো। শ্বশুরকে সবসময় আমি বাবার মতো সম্মান করতাম, বাবার জায়গায় আমি তাকে রেখেছিলাম, বাবার মতো তাকে আমি রেসপেক্টও করতাম। কিন্তু আমার শ্বশুর এরকম একটা দুর্বলতার সুযোগ নেবে সেইটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা অনেক বেশি ভালো আছো, অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা দারুণ স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের স্টোরিটা হচ্ছে শ্বশুর এবং পুত্রবধূ। আসলে সে আমার শ্বশুর মশাই হলেও আমি তাকে সবসময় আমি মনে করতাম আমার তো নিজের কোনো বাবা নেই, আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন। তাতে কি, আমার স্বামী, সে হচ্ছে আমার স্বামীর বাবা, কিন্তু আমি তাকে কোনো সময় আমি শ্বশুরের চোখে দেখতাম না, তাকে আমি সব সময় আমার নিজের বাবার চোখেই আমি তাকে দেখতাম। কিন্তু সে আমার সঙ্গে এমন একটি কাজ করবে যেটা ছিল আমার কল্পনারও বাইরে। যাই হোক, যেহেতু আমরা সবাই মানুষ, আমাদের সবার ভিতরেই একটা ভুল কাজ করে, আমরা অনেক সময় কিন্তু ভুল ক্রমে কিন্তু অনেক কাজ করে ফেলি। তো বন্ধুরা, যাই হোক, আজকে জীবনের এমন একটি সময় এসে আমি পৌঁছেছি, এমন একটা স্টোরি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি যা হয়তো এই সমাজের অনেক মানুষ তোমাদের সঙ্গে এমন কথা কখনোই বলবে না, বা এই ধরনের কথা কখনো তোমরা আগে শুনো নাই। আজকে শ্বশুর এবং পুত্রবধূর একটা দারুণ একটি ধামাকাদার স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের গল্পটা তোমাদের মন ছুঁয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, আমার নাম হচ্ছে মাসুমা। আসলে আমার বাবা এবং আমার মা ছোটবেলা আমাকে খুব আদর যত্ন করে আমাকে তারা মানুষ করেছিল। আমি ছিলাম স্কুলে খুব টপার, আমি খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতাম, আমি কোনো ক্লাসে ফেল করি নাই। 1 থেকে 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত আমি পাশ করেছি এবং সব ক্লাসেই আমি অনেক বেশি রেজাল্ট পেয়েছি। তো সবাই আমাকে বলতো আমি নাকি মেধাবী শিক্ষার্থী, সবাই এই কথা বলতো। আমার মা বাবা থেকে শুরু করে আমার যিনি স্যার ম্যাডাম ছিলেন, সবাই আমাকে এই একটা কথাই বলতেন যে মাসুমা অনেক বেশি মেধাবী একটা মেয়ে, ও বড় হলে দেশের অনেক উন্নয়ন কাজ করবে, অনেক উপকারে আসবে। সবসময় তারা আমাকে এই কথাটা বলতো। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে আমি বড় হলাম। আমি যখন ক্লাস 7-এ ছিলাম, আমার বাবা ছিলেন মূলত একজন প্রবাসী। বাবা একটি দুর্ঘটনায় মরে যান। বাবা মারা যাওয়ার পর আমার মা অনেকটা একা হয়ে পড়েন। মা অনেক দুঃখ কষ্ট নিয়ে আমাকে তিনি বড় করেন। বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে একটা পরিবারে তিনি বিয়ে দিবেন। প্রবাসী, আমার বাবা যেহেতু একজন প্রবাসী ছিলেন, বিদেশে ছিলেন, তো আমার বাবারও ইচ্ছে ছিল যে আমি একজন প্রবাসী ছেলেকে বিয়ে করব, এটা আমার বাবার একটা ইচ্ছে। তো বাবা যখন বিদেশে ছিলেন, ঠিক আছে, বাবা ছিল হচ্ছে মালদ্বীপে সেখানে একটা রিসোর্টে তিনি আসলে ওয়েটার হিসেবে কাজ করতেন। তো সেইখানেই নাকি বাবার একটা ছেলের সঙ্গে পরিচয়। হ্যাঁ, তো যাই হোক, বাবা সেই ছেলেটার সঙ্গে আমার ব্যাপারে অনেক আলাপ আলোচনা করে, তারাও আমার ব্যাপারে অনেক আগ্রহ দেখায়, আমাকে বিয়ে করতে চায়। বাবার মোবাইলে তাদের ছবি দেখে আমাকে পছন্দ করেন। তারপর আমার বাবা মরে যাওয়ার পর তাদের সঙ্গে দীর্ঘদিন আলাপ হয়নি। একদিন সেই ছেলেটা আমার মায়ের মোবাইলে একটা কল দিয়ে বলে, আন্টি আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমার আম্মা বলতেছে, না বাবা, তোমাকে তো আমি চিনলাম না, কে তুমি? সে বলতেছে, আন্টি আমাকে চেনেন নাই? আরে আমি মকবুল চাচার সঙ্গে যে মালদ্বীপে কাজ করি, চিনতে পেরেছেন? আমার নাম শাহিন। তখন সে বলে, হ্যাঁ শাহিন, কি খবর তোমার? আসলে তোমার কাছে তো নাম্বার নেই যে তোমাকে আমি কল দেব। তখন শাহিন বলে, আমি জানি, আমি শুনতে পেরেছি যে আঙ্কেল নাকি আর বেঁচে নেই। আন্টি আপনি চিন্তা করবেন না, আপনি মাসুমাকে পড়াশোনা করান। মাসুমা পড়াশোনা আরেকটু করুক, আমি যদি দেশে ফিরি আন্টি, আমার তো সবে মাত্র আসলাম, দেশে ফিরলে আমি তখন মাসুমাকে বিয়ে করব। আপনি ওকে কোনো জায়গায় কোথাও বিয়ে দিয়েন না,
এই কথা বলার পর আমার মা দেখলাম অনেক একটু মনে শান্তি পেয়েছে। আসলে সবাই তো চায় তার মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে, একটা ভালো ফ্যামিলির কাছে বিয়ে দিতে। আমার মাও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছুই চায়নি, সেও তার মেয়ের বিয়ে দিতে চাইছে একটা প্রবাসী হাতে ছেলের কাছে। যাই হোক বন্ধুরা, 3-4 বছর যাওয়ার পর আমিও এদিকে ক্লাস 7 থেকে 10 পাশ করলাম। এদিকে আমার মা বাবা বলতেছে, আমার তো বাবা নেই, আমার মা বলতেছে, দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে, ঠিক আছে মারে, আমি চাই এখন তোর বিয়েটা হয়ে যাক। দেখ শাহিন আগামী সপ্তাহে মালদ্বীপ থেকে আসতেছে, তাছাড়া তোর আর পড়াশোনা করার দরকার নেই। এত পড়াশোনা করে কি করবি? তুই কি চাকরি বাকরি কোনো কিছু করবি নাকি? দরকার নেই আর এত পড়াশোনা। বিয়ের পরে তোর স্বামী যদি তোকে পড়াশোনা করায় তখন তুই পড়াশোনা করিস, এখন আর দরকার নেই। আমি মাকে কত করে বোঝানোর চেষ্টা করলাম, মা আমি কলেজে তো ভর্তি হই, পড়াশোনা করি আর না করি কলেজে ভর্তিটা হই, কিন্তু মা আমাকে সেই সুযোগটাও দিল না। আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, আমি সেদিন অনেক আঘাত পেয়েছিলাম বন্ধুরা। সেই ঘটনা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা কষ্ট পেয়েছিলাম। আর 1 সপ্তাহ পর শাহিন দেশে এসেছে। আসার পরে শাহিনের মা বাবা আমাদের বাড়িতে এসেছে। আসার পরে আমাকে তাদের অনেক বেশি ভালো লাগে, তারপর শাহিনের মা বাবারও অনেক বেশি ভালো লাগে, এবং তার ছেলের জন্য বিয়ের জন্য সবকিছু ঠিকঠাক করে গেছে। আমার মা একটা কথাই বলেছিল যে আমার মেয়েকে আমি খুব ভালোভাবে বড় করেছি, তার কোনো কিছুতে আমি কমতি রাখি নাই। আমার হাজবেন্ড কিছুদিন আগেই মারা গিয়েছেন, তাতে আমি কোনো দুঃখ করি না। আসলে আমার বাবা সারা জীবন তিনি প্রবাসে ছিলেন, প্রচুর টাকা তিনি কামিয়েছেন। বাবা যেই অর্থ সম্পদ জমি জমা আমাদের জন্য রেখে গেছেন, আমার মা আমি সেগুলো সারা জীবন বসে বসে খেলেও শেষ হবে না, এত অর্থ সম্পত্তি বাবা আমাদের জন্য রেখে গিয়েছেন। সত্যি কথা বন্ধুরা, প্রবাসীরা নিজের স্বার্থের জন্য কাজ করে না, তারা কাজ করে পরিবারের জন্য, ফ্যামিলির জন্য। আর এটার একমাত্র উদাহরণ প্রমাণ হলো আমার বাবা। যাই হোক, আমার বাবাকে আমি অনেক বেশি ভালোবাসি, সম্মান করি। আমি আসলে বিয়েটা এখন করতে চাইছিলাম না, কিন্তু মা আমাকে জোর করে এই পরিবারে বিয়েটা দিল। বন্ধুরা, যেদিন আমাকে বিয়ে দিল আমার হাজবেন্ড আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিল। সত্যি কথা বলতে আমার একটা ধারণা ছিল যে আমি তো শাহিন যে ছেলেটার সঙ্গে আমার বাবা বিয়ে ঠিক করেছিল, তো আমি ছেলেটাকে চিনি না, জানি না একটা মানুষ আসলে কেমন হবে। আচ্ছা না, প্রত্যেকটা মানুষই তো তার মনের যে সঙ্গী থাকে বা তার যে, সবাই কিন্তু মনে মনে একটা ছবি আঁকে, প্রিয়জনের ছবি আঁকে যে আমার এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হবে, সে আমাকে এতটুকু ভালোবাসবে, আমার সমস্ত ইচ্ছে সে পূরণ করবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমার যে ইচ্ছেগুলো আছে সেগুলো সে পূরণ করবে। আমাদের সবারই কিন্তু এরকম একটা ইচ্ছে থাকে, এরকম একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজ করলে সেগুলো কিন্তু মানে আমাদের সেই ইচ্ছেগুলো, সেই আশা ভরসাগুলো অনেক সময় পূরণ হয় না। তো আমিও ভেবেছিলাম যে আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, আসলে ছেলে কতটুকু ভালো বা কতটুকু খারাপ আমি তো সেইটা আসলে জানি না। তবে সত্যি কথা মানে মানুষটা যে এত ভালো হবে বা এতটুক মানে হৃদয় বিতারক হবে, এইটা আসলে কখনো কল্পনাও মানে ছিল না বা কল্পনাও করতে পারি নাই। যাই হোক, আসলে যেহেতু প্রবাসী মানুষ, তারা আসলে অ্যাকচুয়ালি পরিবারের মূল্যটা কি এইটা তারা খুব ভালোভাবে বুঝে বা জানে। সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে, আমাকে ফ্রিডম দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, নিজ ইচ্ছে মতো ঘুরেছি, খেয়েছি, ফিরেছি, এবং সে আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বন্ধুরা, 3 মাস প্রবাসীর আমার হাজবেন্ড শাহিন সে ছুটি নিয়ে এসেছিল। এই 3 মাস তার সময় শেষ, সে আগামীকালই চলে যাবে। তাকে আমি যখন বিমানবন্দরে দিতে গিয়েছিলাম, এবং আমার শ্বশুরও ছিল সেখানে, আমি আর আমার শ্বশুর গিয়েছিলাম। বন্ধুরা কি বলবো, কষ্টে যেন আমার বুকটা সেদিন ফেটে যাচ্ছিল। একটা মানুষকে চিনতাম না, জানতাম না, তাকে আমি কোনোদিন দেখিও নাই, অথচ দেখেন এই মানুষটার জন্য আমার এত মায়া, এত ভালোবাসা। বিমানবন্দরে যখন আমি তাকে শেষ বিদায় দিচ্ছিলাম, সে যখন ভিতরে ঢুকতেছিল, আমার ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছিল বন্ধুরা, ফেটে যাচ্ছিল।
আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি সেদিন কতটা আঘাত পেয়েছি, আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি। মনে হচ্ছিল এক বুক জ্বালা নিয়ে আমি তাকে বিদায় দিচ্ছি। সেদিন আমার বুকটা একেবারে পুরো ফেটে যাচ্ছিল। কি করব? একটা মানুষ 3 মাসে আমার এতটা আপন হয়ে গেছে। সে আমাকে যাবার সময় একটা কথাই বলেছিল, মাসুমা আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভরসা করি, আমি ফিরে আসব। আগামী 2-3 বছর আমি ছুটি নিয়ে আমি আবার আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো। তোমার যা লাগে টাকা পয়সা সোনা দানা গয়না, তুমি যেটা তোমার খেতে ইচ্ছে করে তুমি খরচ করবে ইচ্ছে মতো, তোমার কোনো কিছুর অভাব নেই। আমি তাকে বুকে জড়িয়ে ধরে সেদিন বলেছিলাম, না আমার তো কোনো কিছুর অভাব নেই, আমার সব আছে, আমার শুধু তোমাকে লাগবে। ওগো আমি তো তোমাকে কোনোভাবেই ছাড়তে পারতেছি না, আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। আমার মন সেদিন কোনোভাবেই রেহাই দিচ্ছিল না। সত্যি কথা বলতে বন্ধুরা, এই বিমানবন্দরে কত মানুষ কান্নাকাটি করে, কত মানুষ হাসে, যাদের প্রবাস থেকে মানুষ আসে তারা হাসে, আর যারা বিদায় দেয় তাদের প্রচুর পরিমাণে কান্না হয় এবং তাদের কান্নাকাটি দেখার জন্য মনে হয় সেদিন কেউ নেই। খুব কষ্ট পেয়েছিলাম। একটা মানুষ, তাকে চিনতাম না, তাকে জানতাম না, অথচ এই মানুষটা 3 মাসের ব্যবধানে, মাত্র এই অল্প কয়েকটা দিনের ব্যবধানে সে আমার এতটা কাছে চলে এসেছিল, এতটা কাছে চলে এসেছিল, এতটা আপন হয়ে গেছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, সেই বিমানবন্দর থেকে তাকে আমরা বিদায় করে রাত তখন বাজে প্রায় 12টা, আমরা চলে আসলাম। আমার যে গাড়িতে করে গিয়েছিলাম, নোহা গাড়ি, সেই গাড়িতে করে আমরা চলে আসলাম। বন্ধুরা রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, আর আমরা আসছি মফস্বলে থাকি, তো শহরে আসতে হবে আমাদেরকে, গ্রামে আসতে হবে প্রায় 400 কিলোমিটার, এতটুকু দূরে আমাদেরকে আসতে হবে। আমি রাতে প্রায় 2-3 বাজে, কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। সেদিন রাতে আমি গাড়ির ভিতরে, আমি শ্বশুর মশাইয়ের বুকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আসলে গাড়িতে অনেক জায়গা ছিল, কিন্তু শ্বশুর, আমি খুব কান্নাকাটি করেছিলাম, শ্বশুরও কান্নাকাটি করেছিল তার ছেলের জন্য। তখন শ্বশুর মশাই আমাকে তার বুকে জায়গা দেন। আমি প্রচুর কান্নাকাটি করার জন্য সে আমাকে সান্ত্বনা দেন, তার বুকে আমাকে জায়গা দেন। বন্ধুরা আমি জানি না কখন, আমি রাত যেহেতু অনেক বেশি হয়ে পড়েছিল, 2-3 নাগাদ আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি যে শ্বশুর মশাইয়ের বুকে ঘুমিয়ে পড়েছিলাম, আমি সেদিন বুঝতেই পারিনি, আমি সেদিন জানতামও না। আর যে লোকটা ড্রাইভার ছিল, এই লোকটাও আমি চিনিয়া, শ্বশুর মশাই তাকে ভাড়া করেছিল। আমি তাকে ঘুমিয়ে পড়ার পর বন্ধুরা, শ্বশুর মশাই, আমি দেখলাম সে আমার বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, কেমন জানি করতেছে আমার সঙ্গে। হ্যাঁ, আমার চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল বের হচ্ছিল, কান্না আমার হাজবেন্ডের জন্য। সে আমার চোখের জল মুছে দিয়েছিল এবং তার বুকে আমাকে জায়গা করে দিয়েছিল। শুরুর দিকে আমি ভেবেছিলাম সে হয়তো আমার বাবার মতো, এবং আমি তাকে আমার বাবার জায়গাটা আমি তাকে দিয়েছিলাম, আমি তাকে বাবার মতোই ভাবতাম। কিন্তু বন্ধুরা, সে এদিন এই গাড়ির মধ্যে আমার সঙ্গে যা করেছিল, এই ঘটনাটা যদি তোমরা শুনতে চাও, তোমাদের মাথা একেবারে ঘুরে যাবে। ওই দিন তার ছেলেকে বিদায় দিয়ে আসতেও এখনো প্রায় 2-3 ঘন্টা যায় নাই, অথচ সে তার ছেলের বউয়ের সঙ্গে যা কুকর্ম করেছে কি বলবো। হঠাৎ করে আমি ঘুম ভেঙে দেখি আমার শরীরে ছিল একটা শাড়ি, ছিল লাল শাড়ি, যে শাড়িটা ছিল বিয়ের শাড়ি। আমার শরীরে শাড়ি নেই, অনেকটা আমি কি বলবো কাপড় ছাড়া হয়ে আছে গাড়ির ভিতরে। আমি এই অবস্থায় নিজেকে দেখে কোনোভাবে নিজেকে আমি আটকাতে পারলাম না। হাই হাই, শ্বশুর মশাই তার পাঞ্জাবি খুলে ফেলেছে। আমি আব্বাকে বললাম, শ্বশুর আব্বা আপনি এটা কি করতেছেন? গাড়িতে তো এসি ছাড়া, তাছাড়া এখানে তো অত বেশি গরমও নেই, আপনি নিজের কাপড় কেন খুলতেছেন? সে আমাকে বলতেছে, বুমা এখন এই সমস্ত কিছু বলার সময় না, বুঝছো? আরে বাড়িতে গেলে তখন সেখানে তোমার শাশুড়ি আছে, তাছাড়া তোমার ননদ আছে, আর অনেক মানুষ আছে, আমি তো সুযোগ পাবো না। বুমা, এই যে গাড়ির ড্রাইভার দেখতেছো, সে কোনো কিছু মনে করবে না, সে আমার নিজের লোক। ওর গাড়ি ভাড়া ছিল 5,000 টাকা,
আমি ওকে 10,000 টাকা দিয়েছি। বৌমা, তোমার আমার এই গাড়িতে যা হবে সেটা কেউ দেখতে পারবে না। তাছাড়া বৌমা, আমি যেদিন তোমাকে আমার ছেলের জন্য বউ করে নিয়ে আসি সেদিন তোমাদের বাড়িতে দেখেই আমার জিভে জল চলে এসেছিল। তোমাকে আমার সেদিনই পছন্দ হয়েছিল। আরে বৌমা, তোমার শাশুড়ি তো এখন আমাকে আগের মতো আর সময় দিতে পারে না। তাছাড়া তোমার শাশুড়ি অনেক বেশি বয়স ছিল, ঠিক আছে, কিন্তু দেখো আমি এখনো কত জোয়ান, কত ইয়ং। বৌমা, কতদিন পর তোমাকে আমার বুকে পেয়েছি। ইস, তুমি যখন কান্নাকাটি করে আমার বুকে এসে পড়েছিলে বৌমা, তখন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করেছিল। বৌমা, তুমি আজকে না করো না, আজকে এই রাতটাই আমার জন্য একটা বিশেষ সুযোগ। আজকে যদি আমি এই সুযোগটা না পাই আর কখনোই হয়তো তোমাকে আমি আমার করে নিতে পারবো না। বৌমা, তুমি আজকে নিষেধ করো না। তোমাকে যত টাকা লাগে, যা কিছু লাগে তোমাকে আমি তাই দিব। বৌমা, বিনিময়ে তুমি আমাকে একটু সুখ দাও প্লিজ। আমার বাবা মানে শ্বশুর আব্বা সেদিন সে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। এর আগে আমি তাকে এতটা ভয়ঙ্কর আমি কখনোই তাকে দেখি নাই। আরে আমি তো তাকে আমার নিজের বাবা মনে করতাম। আমি তাকে কখনোই আমার শ্বশুরের চোখে দেখতাম না। আমি তাকে সেদিন গাড়ির ভিতরে বলি, আব্বা আপনি এসব কি বলতেছেন? আপনি আমার হাজবেন্ডের বাবা। তাছাড়া দেখেন, আপনার ছেলে যদি বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি এখনই তাকে ফোন করে সবকিছু বলে দিব। তখন আব্বা বলতেছে, বলে দাও, সে কোনো কিছু বিশ্বাস করবে না। সে তার বউ থেকে তার বাবাকে অনেক বেশি বিশ্বাস করে। তোমার কথা কি সে বিশ্বাস করবে নাকি? আর দেখো বৌমা, তুমি যদি এখন আমাকে না দাও তাহলে আমি আমার ছেলে শাহিনকে সবকিছু বলে দিব যে তুমি গাড়ির ড্রাইভারের সঙ্গে পালিয়ে যাচ্ছ, তার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে। বাবা সেদিন আমাকে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে। এমন অবস্থায় আমি কি করব বন্ধুরা? আমি যেন কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না আমার কি করার আছে। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না শ্বশুর আব্বা কেন আমার সঙ্গে এমন করতেছে। আমি তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার বোঝানোর ট্রাই করেছি। দেখেন আব্বা, আপনি যেটা করতেছেন এটা আসলে একদমই ঠিক না। দেখেন, আমি আপনার মেয়ের মতো, আরে আমার মতো তো আপনার মেয়ে আছে বাড়িতে, আপনি এটা করতে পারেন না বাবা। আমি আপনার মেয়ের মতো না আব্বা, এটা কি করা ঠিক হবে? না আব্বা, এটা ঠিক না। দেখেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি অন্য আর যা কিছু চান আমি আপনাকে সবকিছু দেব। প্লিজ আপনি আমার সতীত্বটা নষ্ট করবেন না বাবা। বন্ধুরা, সে আমাকে কোনো কিছু বলার সুযোগ দিল না। আমার হাতে মোবাইলটা ছিল, আমি যেই শাহিনকে কল দিব, বাবা আমার হাতের মোবাইলটা জোর করে কেড়ে নেয়। জোর করে কেড়ে নিয়ে ড্রাইভারের হাতে মোবাইলটা দিয়ে দেয়। তারপর বন্ধুরা, এই রাতের বেলা আমি দেখলাম চারিদিকে একেবারে পুরো শুনশান, একেবারে অন্ধকার রাত, কেউ নেই। রাস্তায় শুধু আমাদের গাড়িটাই আছে। আমরা গহীন গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমি যদি গাড়ির ভিতর থেকে চিৎকার চেঁচামেচিও করি, কেউ মনে হয় আমার ডাকে সাড়া দিবে না। তাছাড়া গাড়ির গ্লাস পুরোপুরি লাগাই, গাড়িতে যেহেতু এসি চলতেছে গ্লাসগুলো লাগাই, এবং গাড়ির ভিতরে একটা ডিজে গান ছাড়া হয়েছে যাতে আমি চিৎকার করলে কোনো শব্দ বাহিরে না যায়। এইরকম একটা অবস্থা, সিচুয়েশন আমার সঙ্গে ছিল। এমন অবস্থায় আমি কি করব আমি যেন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি কোনো কুল কিনারা কোনো কিছুই সেদিন আমি বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে আমার সঙ্গে। আমি তো কখনোই তার সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি, খারাপ ব্যবহার করিনি। আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে আমার সঙ্গে এমনটা কেন হবে? আমি তো সেদিন কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আসলে বন্ধুরা, আমার যে শাশুড়ি তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, শারীরিক অসুস্থ। আর আমার শ্বশুর ছিলেন একজন ক্ষুধার্ত পুরুষ। সে অনেক দিনের ঘটনা। শ্বশুর অনেক দিন যাবৎ কোনো খাবার পাচ্ছিলেন না। তাছাড়া একটা পুরুষ মানুষের কত কত চাহিদা থাকে। একটা পুরুষ মানুষ শুধু ভাত খাবে, রুটি খাবে তা কিন্তু না, তার একটা শারীরিক চাহিদাও আছে। সেই স্ত্রী, সেই নারী যদি তার শারীরিক সেই চাহিদাটা না মিটাতে পারে, একটা পুরুষ কিন্তু জঙ্গলের বাঘের মতো, বাঘের চাইতো কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আর আমার শ্বশুর সেইটাই যেন তিনি প্রমাণ করলেন। আমি শ্বশুরকে বললাম, বাবা আমি আপনাকে নিজের বাবার মতো করে দেখি। দেখেন, আমার কোনো বাবা নেই। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি আপনার ছেলের বউ হয়ে, আমি সেদিন থেকে আপনাকে আমার নিজের বাবা মনে করেছি। আপনাকে আমার বাবার আসনটা দিয়েছিলাম।
আপনি এই কাজটা আমার সঙ্গে করেন না বাবা। দেখেন, অনেক পতিতালয় আছে, আবাসিক হোটেল আছে, দৌলতদিয়া আছে, কত কিছু আছে, আপনি সেখানে যান। বাবা আমাকে বলেছিল, দেখো মা, এই বয়সে আমি কোথাও যেতে পারবো না। তোমাকে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, আশা করি তুমি আমাকে না করবে না, তুমি আমাকে সবকিছু দিবে। আর যদি তুমি আমাকে কোনো কিছু না দাও, আমি জোর করে সবকিছু ছিনিয়ে নেব। বাবাকে অনেকবার আমি বোঝানোর চেষ্টা করতেছি, অনেকবার আমি তাকে বুঝিয়েছি আপনি কেন আমার সঙ্গে এটা করতেছেন। তখন সে আমাকে বলতেছে, তোমার শাশুড়ি অসুস্থ, আমি অনেকদিন কারো কাছে যেতে পারি নাই। আসলে আমি রাস্তায় যে মহিলাটাকে দেখি, যাকে দেখি, তাকেই আমার মন চায়, কিন্তু মনের কথাগুলো আমি কাউকে বলতে পারি নাই। তোমার শাশুড়ি আমার সঙ্গে আসতে চাইছিল, কিন্তু আমি তাকে নিয়ে আসি নাই। আর আমি এই দিনের সুযোগের অপেক্ষায় ছিলাম যে আমার ছেলেটা বিদেশে যাবে, এয়ারপোর্টে তোমাকে সঙ্গে করে নিয়ে আসবো, আর তোমার সঙ্গে আমি আসব। আর যে গাড়ির ড্রাইভারটা থাকবে, নোহা গাড়ি, ও আমার পরিচিত থাকবে, ঠিক আছে? আর সেই গাড়ি, যেহেতু আমাদের 400 কিলোমিটার রাস্তা, প্রায় 10-12 ঘন্টা তো লাগবেই। আর যেহেতু গভীর রাত, হ্যাঁ, আমার কাছে প্রায় 6-7 ঘন্টার মতো সময় আছে। এই সময়ে আমি অনেক কিছু করে ফেলতে পারবো। তার মানে আমি বুঝলাম বাবা 1 দিন 2 দিন 3 দিন নয়, অনেক দিন তিনি প্ল্যান করেছেন, অনেক দিনের চিন্তা করেছেন, অনেক দিনের একটা প্ল্যান তিনি আজকে অবশেষে সেটা সাকসেসফুল করতে যাচ্ছেন। তার মানে বাবা এই যে প্ল্যানটা তিনি করেছেন, এই প্ল্যানটা আজকে হঠাৎ করে করা না। এই প্ল্যানটা তার অনেক দিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল, এবং তিনি এই কাজটাই করতে যাচ্ছেন অবশেষে আমার সঙ্গে। অনেক দিন চিন্তা টেনশন করে প্ল্যান করে সাজিয়ে আজকে বাবা এরকম একটা সুযোগ পেয়েছে। এখন বাবাকে সেই সুযোগটা অবশ্যই তিনি কাজে লাগাবেন, তাই না? কাজে না লাগে তো তিনি আমাকে ছাড়বেন না। আমি বললাম, আপনার কি খারাপ লাগতেছে না যে আপনার নিজের ছেলের বউয়ের সঙ্গে আপনি এমন একটা কাজ করবেন? বাবা আমাকে বলল, আমার একটুও খারাপ লাগতেছে না। আসলে জঙ্গলের বাঘ যখন কোনো হরিণকে দেখে, তার কি খারাপ লাগে? সে যত অসহায় হোক, সে তো তাকে স্বীকার করবেই। দেখো বৌমা, এত কিছু বলো না, আজকে তুমি আমাকে একটা স্বীকার করতে দাও। বৌমা, আমি তোমার কাছে আর কখনো কোনোদিন কোনো কিছু চাইবো না। আর আজকে এই যে এই জায়গাতে তোমার আমার ভিতরে যা হবে, আমি এই ঘটনা কারো কাছে বলবো না, আমি এই ঘটনা কারো কাছে শেয়ার করব না। তোমাকে এইটুকু আমি প্রমিস করলাম। বৌমা, তুমি আমাকে দিয়ে দাও প্লিজ, তুমি জোর করো না। বন্ধুরা, তখন আমি কি করব? আমি কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ আমি যদি বাবাকে জোর করি, সে তো আমাকে জোর করেই আমার সঙ্গে এই কাজটা আদায় করে নেবে। তারপর বন্ধুরা, সেদিন রাতে আমি আর বাবাকে, আমার শ্বশুর মশাইকে আমি কোনোভাবেই আর আটকাতে পারলাম না। নিজের অজান্তেই কখন যে আমার শাড়িটা খুলে ফেললাম, সেটা আমি নিজেই বলতে পারি না। তারপর আমি একটা রোবট হয়ে পড়লাম। আমি একটা রোবট হয়ে গাড়ির ভিতরে আমি শুয়ে আছি। বাকি যা কাজ করার আমার শ্বশুর বাবা, সে নিজেই সবকিছু আমার সঙ্গে করে নিল, সে নিজেই সবকিছু করে নিল। সেদিন আমি একটা মানুষ ছিলাম, কিন্তু আমি কোনো কিছু বলতে পারি নাই। আমার মুখ দিয়ে তখন কোনো কথা বের হচ্ছিল না, আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার পুরো শরীর একেবারে যেন চলাচল বন্ধ করে দিয়েছিল। আমি কাউকে কোনো কিছু বোঝাতে পারতেছিলাম না, কাউকে কোনো কিছুতে আমি কোনো কিছু করতে পারতেছিলাম না। নিজের অজান্তেই সেদিন আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে গেছে। আসলে এই দৃশ্য সেদিন যে আমি কি করে তোমাদেরকে বলবো, এই ঘটনা আমি সেটা কখনোই আমার মনে আমি নিয়ে আসতে পারতেছি না। এমন একটি ঘটনা যেটা আমার সঙ্গে ঘটেছে বন্ধুরা। সেই রাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা শ্বশুর বাবা আমার সঙ্গে এই কাজটি করলো, এক প্রকার আমাকে জোর করে, যেটাকে বলে দর্শন। আসলে আমার মন তো দিচ্ছিল না, সাড়া দিচ্ছিল না। যাই হোক, এক প্রকার দেখতে দেখতে সকাল 6টা হয়ে গেল। তখন বাবা আমাকে ছেড়ে দিয়েছে। তখন গাড়ির ভিতরে আমি নিজেকে একটু সাজুগুজু করে কাপড় চোপড় পরে আমরা একটা হোটেলে গেলাম। সেখানে খাবার দাবার খেয়ে আমি একটু পরিষ্কার হয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে গেলাম। এরপর থেকে প্রায় সময় শ্বশুর বাবা বাড়িতে আমি যখন থাকতাম একা একা, আমার সঙ্গে সে দেখা করতে চাইতো, কথা বলতে চাইতো, আর একটা সুযোগ চাইতো। প্রায় সময় বলতো, বৌমা আর একটা সুযোগ দাও। সেদিন আমি অনেক বেশি মজা পেয়েছিলাম, অনেক আনন্দ পেয়েছিলাম। বৌমা
তোমার ভিতরে সত্যি জাদু আছে, সত্যি বোমা। সে আমাকে প্রায় সময় এমনভাবে বলতো। কিন্তু বন্ধুরা, আমি শ্বশুরের সঙ্গে বাসায় খুব একটা বেশি দেখা করতাম না, কথাও বলতাম না। কারণ বাসায় আমার ননদ ছিল, আমার শাশুড়ি ছিল, তাদেরকে রেখে বাবা কখনোই সাহস করতো না জোর করে আমার সঙ্গে। কিন্তু বাবা সুযোগ খুঁজতো, কখনো শাশুড়িকে পাঠিয়ে দিত, হ্যাঁ, কোনো মেহমানের বাসায়, কোনো আত্মীয় স্বজনের বাসায়, আবার কখনো আমার ননদকে পাঠিয়ে দিত কোনো একটা অন্য বাসায়। কিন্তু তারপরও যেন বাবা মানে সেই যে সুযোগটা, সেই সুযোগটা যেন সে পাইতো না। ঠিক আছে, তো যাই হোক, এভাবেই বন্ধুরা আসলে বাবা একটা সুযোগের অপেক্ষায় ছিল, আর আমি ছিলাম যেন এই কাজ আমি আর আমার শ্বশুর বাবার সঙ্গে এই কাজ আমি আর কখনোই করব না। আমিও ছিলাম একটা সুযোগের অপেক্ষায়। না, এটা সম্ভব না, আমি আমার হাজবেন্ডকে ঠকাতে পারবো না, কারণ সে আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে। বিদেশে যাওয়ার আগে সে আমাকে বলে গিয়েছিল, সে আমাকে ভরসা করে বিশ্বাস করে, আমি যেন তার বিশ্বাস ভরসা কখনো না ভাঙে। কিন্তু বন্ধুরা, সে আমার শ্বশুর, তার সঙ্গে এমন একটি ঘটনা আমি আমার হাজবেন্ডকে না পারছিলাম বলতে, না পারছিলাম সহ্য করতে। কি করব, আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। একদিন দিনের বেলা আমার হাজবেন্ড শাহিন আমাকে কল দিয়েছিল, পর নাকি আজকে ছুটি, আজকে ছুটি, সপ্তাহে ছুটি। তো আমাকে কল দিয়েছিল, প্রথমে অডিও কল, পরে কিছুক্ষণ পর সে আমাকে বলতেছে, জাদেমান, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটু দেখা দাও না। তখন আমি বললাম, আমার তো এখন মন মেজাজ খুব একটা ভালো লাগতেছে না, মাথা টাথা ঘুরতেছে। তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল। তখন সে আমাকে বলতেছে, কি, আমার জানটা শরীর ভালো নেই? তখন তো সে আরো দেখতে চাইল, সে একটা ভিডিও কল দিল, ভিডিও কল দিয়ে দেখে আমার মন খারাপ। তখন আমাকে বলল, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তোমাকে কি কেউ কোনো কিছু বলেছে, আমার আম্মা আব্বা, না তোমার কোনো সমস্যা হচ্ছে, বলো আমাকে। আমি অনেকবার চেয়েছিলাম যে শ্বশুরের এই কুকীর্তির বিষয়গুলো আমি আমার হাজবেন্ডকে জানানোর জন্য, কিন্তু বন্ধুরা কি করে যে আমি বলি, কেন উনি তো বিদেশে, উনাকে আমি ঠিক মতো ভালোভাবে বুঝিয়ে বলতেও পারবো না। আবার অর্ধেকটা বলতে গেলেও আবার উনি দেখা গেল আমাকেই সন্দেহ করলো, বা এদিক থেকে শ্বশুরমশাই যখন বিষয়টা জানতে পারবে, সে যদি তখন আবার কোনো কলকাতি নাড়ে, সে যদি আবার তখন কোনো কিছু মানে উল্টাপাল্টা বলে দেয়, তাছাড়া সে তো বিদেশে আছে, কি করব না করব আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমন একটা পরিস্থিতি, এমন একটা বিড়ম্বনায় আমি পড়েছিলাম। আসলে আমার মা বাবা সবসময় চেয়েছিল যে আর্থিকভাবে স্বচ্ছ, বিদেশে থাকে, ভালো টাকা ইনকাম করে এমন একটা ফ্যামিলি, এমন একটা ছেলের কাছে তাদের মেয়েকে তুলে দেবে। হ্যাঁ, আমার বাবা এমন একটা ছেলের কাছে আমাকে তুলে দিয়েছে, ছেলেটা তো অনেক ভালো, কিন্তু ওনার বাপ তো পুরো নষ্টের গুড়। আমি কি করব কোনো কিছুই বন্ধুরা ভেবে পাচ্ছিলাম না, আমার মাথায় যেন কোনো কিছুই কাজ করতেছিল না। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, না তেমন কিছু না, একটু কারকে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার মাথাটা একটু ব্যথা করতেছে, তুমি আমাকে আরেকদিন ফোন দিও, এখন আমি রাখি, আমার ভালো লাগতেছে না। তখন সে বললো, আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, পরের দিন বাসায় কারেন্ট ছিল না। আমার ননদ আসলে কলেজে পড়াশোনা করে তো হোস্টেলে থেকে, শাশুড়ি মা কোথায় যেন গিয়েছে, আর এই সুযোগে শ্বশুর মশাই আমার কাছে, তখন রাত গভীর, প্রায় 11টা নাগাদ বাজে, কিন্তু কারেন্ট নাই। আমাকে এসে বলতেছে, কি মা মাসুমা, আমার বিষয়টা কি কোনো কিছু ভেবে দেখলে? আমি বললাম, কি বিষয় বাবা? তখন আমাকে বলতেছে, আরে ওই দিন যে গাড়ির মধ্যে তোমার আর আমার ভিতরে একটা সম্পর্ক হলো, তো সেদিন তো আমি একা মজা পাই নাই, মজা তো তুমিও পাইছো। তা দেখো রে মা, আমার ছেলে, হ্যাঁ শাহিন তো এখন বিদেশে আছে, আমাদের ছেড়ে সে কত দূরে আছে, ঠিক আছে। তাছাড়া তুমি নতুন বউ, তোমারও তো একটা চাহিদা থাকে, তাই না? আমার ছেলে আস্তে আস্তে এখনো সেই পাঁচটা বছর লেগে যাবে। এতদিন তুমি এখানে কি করবে, কিভাবে থাকবে? দেখো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তাছাড়া তোমার শাশুড়ি মার অবস্থা তো দেখেছ,
এখন আমরা যদি মিলেমিশে দুজন একজন আরেকজনকে সুযোগ না দেই বা মিলেমিশে যদি না থাকি, তাহলে কি হয় নাকি? এই যে তোমাকে দেখতেছি, সেদিনকে কি একটা ঘটনা হয়েছিল তোমার আর আমার মাঝে, এই নিয়ে তুমি মন খারাপ করে আছো। বাসার কারোর সঙ্গে হাসো না, খেলো না, খাও না, মন খারাপ করে থাকো। এভাবে তুমি মন খারাপ করে থাকলে সবাই আমাকে সন্দেহ করবে। বৌমা, তুমি এভাবে থাইকো না। তুমি আজকে একটা সিদ্ধান্ত নেও কি করবে না করবে। আর তাছাড়া তুমি যদি এই সিদ্ধান্ত না নেও, দেখো তোমার মা কিন্তু বাড়িতে কিন্তু একা, তোমার তো বাবা নেই, মারা গেছে। আমি তোমার মায়ের সঙ্গে কিন্তু লাইন করব, ঠিক আছে? আসলে আমার শ্বশুর আব্বা কোনোভাবেই সে আমাকে ছাড়তেছিল না। আমাকে দেখার পর থেকেই তার নাকি চুলকানি উঠে গেছে, তার নাকি মিল্কি বে আমার উঠে গেছে। সে নাকি নিজেকে কোনোভাবেই আর আটকাতে পারতেছিল না, সে নাকি নিজেকে কোনোভাবেই আর কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছিল না। কি করবে সে, কোনো কিছুই তার মাথায় কাজ করতেছিল না। তার যেন এখন আমাকে লাগবে। আমি কোনো কিছু আমি না বুঝে আমি ভাবলাম ঠিক আছে, আমার হাজবেন্ড যেহেতু বিদেশে আছে, দূরে আছে, শ্বশুর যদি কোনো কিছু না বলে তাহলে তো আমার কোনো কিছু সমস্যা নেই। তাছাড়া আমার বাবাও পৃথিবীতে বেঁচে নেই। আমার মা অনেক শখ আহ্লাদ করে এই বিয়েটা আমাকে দিয়েছে। সংসারটা তো আমাকে টিকিয়ে রাখতেই হবে, সে যেভাবেই হোক। আমি আর অত কোনো কিছু না ভেবে বন্ধুরা, আমি শ্বশুরের সঙ্গে সেই সম্পর্কটা শুরু করে দিলাম। এইভাবে দিনের পর দিন আমাদের চলে গেল। আমি শ্বশুরকে বললাম, আপনার ছেলে তো আমার সঙ্গে 3 মাস ছিল, কিন্তু আপনি তো আমার সঙ্গে দিনের পর দিন আছেন। এই যে আমার গর্ভে যে বাচ্চাটা হবে, আমার যে সন্তানটা হবে, এই সন্তানটা কার মতো দেখতে হবে বলেন তো? এটা কি আমার মতো হবে, নাকি আপনার ছেলের মতো হবে, নাকি আপনার মতো দেখতে হবে শ্বশুর মশাই? হ্যাঁ, তাছাড়া আপনি তো একদম ভিতরে দিয়ে দেন। বন্ধুরা, সে বলতেছে, আরে আমার মতো হলেই কি, বাবা তো ডাকবে তোমার জামাইকে, আমাকে তো ডাকবে দাদু, আর আমার মতো হলে তো সমস্যা নেই। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন পরেই আমার গর্ভে সন্তান হলো। আমার গর্ভে সন্তান হলো। আমি প্রথম মেয়ে সন্তানের বাবা হলাম। ঠিক আছে, মেয়ের নাম রেখেছিলাম রাখি। আমার জামাই মালদ্বীপ থেকে আমাকে প্রায় সময় ভিডিও কল দিয়ে আমার মেয়েকে দেখতে চাইতো। মেয়েটা বেশ সুন্দর হয়েছে, ফুটফুটে হয়েছে, কার মতো হয়েছে একেবারে বোঝা মুশকিল। আমার শ্বশুরের মতো দেখতে, আবার আমার মতো দেখতে, আর গায়ের রংটা পেয়েছে ওর বাবার মতো। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। বন্ধুরা, এইভাবে আমার মেয়েকে বড় করতে করতে কিছুদিন যেতে না যেতেই শ্বশুর আবার আমার সঙ্গে সেই কাজ শুরু করে দিল। সে একটা দিনও যেন মিস করতে চাইতো না। আমি দিনের পর দিন আসলে যুদ্ধ করতাম, দিনের পর দিন আসলে আমি কষ্ট করতাম, কিন্তু শ্বশুরের এই বাড়াবাড়ি যেন দিনের পর দিন যেন বেড়েই যাচ্ছিল। কি করব কোনো কিছুই আমি ভেবে পাচ্ছিলাম না। কি করার আমার আছে? আমার হাজবেন্ড আস্তে আস্তে এখনো 5 বছর দেরি। আমার বাচ্চা এখন প্রায় 3 বছর হয়ে গেছে, তার একটু বড় হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এদিকে আমি আবার প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার গর্ভে আবার সন্তান আসবে, আর এই সন্তানটা একেবারে আমার হাজবেন্ডের না, এটা তো একেবারে কনফার্ম। এই সন্তানটা আর কারো না, এই সন্তানটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের, তার এই ফসল এটা। কিন্তু বন্ধুরা, আমি আমার জামাইকে বিদেশ ফোন করে তাকে একটা সুসংবাদ দিলাম যে, ওগো শুনতেছ, আমাদের তো আর একটা সন্তান হয়েছে, আর এবার ছেলে হয়েছে। বিদেশ থেকে সেই খবরটা পাওয়ার পর আমি তার মুখে একটু হাসি দেখতে পেয়েছিলাম। সে অনেক খুশি হয়েছিল। সে বলতেছিল, যাক ভালোই হয়েছে, আমাদের একটা মেয়ে হয়েছে আর একটা ছেলে হয়েছে, আমি তো এটাই চেয়েছিলাম। কিন্তু আমার বোকা স্বামীটা, সে বুঝতে চাইল না যে, সে একটাবারের জন্য ভাবলো না যে আমি তো বিদেশে আছি, তাহলে এই সন্তানের বাবাকে, এই সন্তান কিভাবে হলো, কিভাবে জন্ম দিল। আমার হাজবেন্ড বিগত প্রায় 4টা বছর ধরে সে বিদেশে আছে। সে একটাবারের জন্য আমার কাছে জানতে চাইল না যে এই সন্তানের বাবাকে, তার পিতৃ পরিচয় কি। সে তো বিদেশে, তার সঙ্গে তো আমার কোনো শারীরিক কোনো সম্পর্ক নেই। এখন প্রথম যে সন্তানটা হয়েছে সেটা না হয় আমি মানলাম তার, কিন্তু পরবর্তী যে সন্তানটা হয়েছে এইটা কার? যাক,
এক প্রকার বলতে গেলে আমি তো বেঁচেই গেলাম। আমি জামাইটা একটু বুকাশুকা আছে, এটা আমার জন্যই অনেক সুবিধা হয়েছে, কারণ সে অত কিছু জানতে চায় না, অত কিছু বুঝতেও চায় না। এইটা তাকে আমি যে কোনোভাবে হোক একটা বুঝ দিতে পারবো, এটা আমার জন্য অনেক বিশাল ভালো। বন্ধুরা, এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, স্কুলে তারা পড়াশোনা করতেছে। এদিকে আমার হাজবেন্ড প্রায় মালদ্বীপ থেকে আসার প্রায় সময় হয়ে গেছে। আমি আগে অনেক শুকনো ছিলাম, আর ধীরে ধীরে এখন আমি অনেকটা বড় হয়ে গেছি, মানে মোটা হয়ে গেছে, একটু শরীর স্বাস্থ্য মোটা হয়ে গেছে। আমার হাজবেন্ড এসে দেখে আমার শরীর চেহারা যেভাবে সে রেখে গিয়েছিল সবকিছু কেন জানি কেমন জানি চেঞ্জ হয়ে গেছে এই পাঁচটা বছরে। সে আমাকে বলে আমি নাকি আর অনেক সুন্দর হয়ে গেছি, কিউট হয়ে গেছি, একটু স্বাস্থ্য হয়ে গেছে। বিশেষ করে স্বাস্থ্য হলে পুরুষরা একটু মজা পায়, একটু আনন্দ পায়, আমি বুঝতে পারলাম। যাই হোক, আমি শ্বশুরমশাইকে বললাম, শ্বশুর এবার আপনি অন্তত আমাকে বাদ দেন, আমার জামাই আসছে। শ্বশুর আমাকে বলল, হ্যাঁ আমার ছেলে শাহিন আবার বিদেশে চলে গেলে 3 মাস পর, বৌমা তুমি আমাকে আবার তখন সুযোগ করে দিবা, না হলে কিন্তু তোমার স্বামীকে সবকিছু আমি বলে দেব। তো বন্ধুরা, এইভাবেই চলতে থাকলো আমাদের সংসার, আমাদের জীবন। আসলে আমাদের জীবনটা খুব অল্প, খুব ছোট্ট, কিন্তু আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছুই ঘটে যায়। অনেক সময় আমরা জেনে বুঝেই পাপ করি, আর অনেক সময় না বুঝে আমরা পাপ করি। আবার একটা পাপকে আমরা গোপন রাখতে গিয়ে আর একটা পাপ করে ফেলি নিজের অজান্তেই। তো এইভাবে কিছুদিন যেতে না যেতেই আমার শ্বশুরমশাই হঠাৎ একটা দিন তার এই পাপের কারণে সেও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো এটাই বোঝা গেল আজকে গল্পটা থেকে যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো তোমাদের সঙ্গে এমন কার কার ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই জায়গায় এই পর্যন্তই। দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, সেই পর্যন্ত সুস্থ থাকো, টাটা।